সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। সচিবালয়ে লাগা ভয়াবহ আগুন নিয়ে অনেকের সন্দেহ এটা নাশকতা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অভিযোগ, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির নথি পুড়িয়ে দিতেই এই অগ্নিকাণ্ড। সচিবালয়ে আগুনকে জ্বালিয়েছে তা নিয়ে, আগুনকে জ্বালিয়েছে তার দুদিন আগে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন আমার নামে যে দুর্নীতি আছে তার প্রমাণ দেখান। 2 দিন পরে খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় দিন 25শে ডিসেম্বর রাত গভীরে 1:30 কে দিল সচিবালয়ে সেই রুমে আগুন, যেই রুমের ভিতরে ছিল সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির নথিপত্র। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। রাষ্ট্রের গত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, টাকা পয়সা লোপাট করেছে, সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায়, সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত। দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে, এই সরকারকে নিয়ে বিষোদ্গার করেই যাচ্ছে। তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা। আর বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে। কারণটা কি? আমরা একটা জিনিস একটু মনে রাখবো, প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা, ঘোষণা দিচ্ছে, তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, জনগণকে হুমকি দিচ্ছেন, তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন, তারা বাংলাদেশে এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন। আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট, তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না। এবং সচিবালয়ে আগুন দিয়ে নথিপত্র এবং প্রমাণাদি যা ছিল সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া দুইজনারই কার্যালয় কিন্তু আগুনে পুড়ে ছাই। যত জরুরি কাগজপত্র ছিল সব কিছু ছাই হয়ে গিয়েছে। এখন এই আগুনটা লাগালো কে? ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আগুনটা লাগিয়েছে হলো আওয়ামী লীগ, যেন যেই সমস্ত তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সমস্ত কাগজপত্র যেন পুড়ে ছাই হয়ে যায় এবং তারা যেন অভিযোগ মুক্ত হয়। প্রিয় দর্শক, এই সিস্টেমকে কাজে লাগিয়েই কিন্তু তারা এই কাজটা করেছে। যেই কাজগুলো বা যেই ঘটনাগুলো আমরা সারা জীবন সিনেমা নাটকের মধ্যে দেখেছি, যে পরীক্ষায় ফেল করলে নায়ক বা নায়িকা অফিস কক্ষে আগুন ধরিয়ে দেয়, ঠিক এরকম ঘটনাই কিন্তু ঘটিয়েছে বর্তমানে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, দেশের কি পরিস্থিতি, কি আবহাওয়া সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তারা দেশকে কোন নরক বানানোর চিন্তা করছে। আমি কথা বাড়াবো না, গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আশা করি ভিডিওর শুরুতেই বিশ্লেষণগুলোর কিছু মূল অংশগুলো আপনারা দেখেছেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হতে চলেছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার। তো চলুন আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে এক এক করে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি। আজকে কথা বলছি বাংলাদেশের সচিবালয়ে আগুনকে জ্বালিয়েছে তা নিয়ে। আগুনকে জ্বালিয়েছে তার 2 দিন আগে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন আমার নামে যে দুর্নীতি আছে তার প্রমাণ দেখান। 2 দিন পরে খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় দিন 25শে ডিসেম্বর রাত গভীরে 1:30 কে দিল সচিবালয়ে সেই রুমে আগুন, যেই রুমের ভিতরে ছিল সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির নথিপত্র। কেন পুড়িয়ে দেওয়া হলো সজীব ওয়াজেদ জয়ের নথিপত্র? সেই মন্ত্রণালয়ে রয়েছে নাহিদের অফিস, সেই মন্ত্রণালয়ে রয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অফিস। প্রিয় দর্শক, আমরা আজকে আসিফ নজরুলের কাছে জানতে চাই, যাদেরকে ক্ষমা করেছিলেন আর যার নানার ফটো আপনার মাথার উপরে ছিল, আজকে যে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য আপনি দায়ী নেবেন কিনা? আপনি যদি দায়ী না নেন তাহলে কে দায়ী ব্যক্তি তা বের করারও দায়িত্ব কিন্তু আসিফ নজরুলের উপরে এসে যাবে। কারণ আসিফ নজরুলের ছত্রছায়া গড়ে উঠেছে সচিবালয়ে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের এক ধরনের স্বৈরাচারিতা। সচিবালয় জুড়ে এখন প্রভাব খাটাচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ হত্যাকারীরা, আর সেই মানুষ হত্যাকারীদেরকে কঠোর হাতে দমনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয় যদি কঠোর হাতে দমন করে তাহলে সচিবালয়ে ওই ধরনের আমলারা প্রভাবিত করতে পারবে না আমাদের সচিবালয়। তাই আজকে যে আগুন ধরেছে আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, তার জবাবদিহিতায় অবশ্যই
যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে ডাকা হতে পারে। আজ হয়তোবা আপনারা পার পেয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু আজীবন এই উপদেষ্টা হিসাবে থাকবেন না। তাই আপনাদের দায়িত্ব হলো আসল কাহিনী বের করে দেওয়া। যদি সজীব ওয়াজেদ জয় এটার সাথে জড়িত থাকে, অবশ্যই সজীব ওয়াজেদ জয়ের নামে সচিবালয়ে আগুনের কারণে মামলা হতে হবে, এবং তার সাথে কোন দোসররা বাংলাদেশে আছে, কোন দোসররা সচিবালয়ে আগুন দিয়েছে তা খুবই আমাদের সবার জানতে চাওয়া জনাব আসিফ নজরুলের কাছে। কারণ জনাব আসিফ নজরুল সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ওনার সাথে তাল মিলিয়ে আরও কয়েকজন উপদেষ্টা বলেছিলেন। সেদিন বদিউল আলম মজুমদার এই একই কথা বলে পরে উনি ওই কথা থেকে ফিরে গিয়েছেন। বদিউল আলম মজুমদার রংপুরে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে। তাই বদিউল আলম মজুমদার সহ আসিফ নজরুলের সাথে যারা জড়িত ওই গ্রুপটাকে এখন জবাব দিতে হবে সচিবালয়ে কারা আগুন দিয়েছে। গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন লেগেছে। আমরা আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি, আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্ট আমরা বলতে পারি, তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট, যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায়, একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে। মানে একই সাথে দুটো জায়গায় শর্ট সার্কিট হয়েছে, এটা হতে পারে না। এটা খুব সাধারণ কাণ্ড জ্ঞান, এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যিই বিশ্বাস করি এটাই ঘটেছে। এমনকি এক জায়গায়ও যদি আগুন লাগতো তারপরেও একই কথা বলা যেতে পারত। দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে 8-9 তলার নথিপত্র সব পুড়ে গেছে, সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেটা একটু যদি দেখি। 7 নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। একটা 52 মিনিট আগুন লেগেছে, 54 মিনিট এবং 6 ঘন্টা পর এই আগুন নেভানো হয়েছে। গভীর রাতে, এত গভীর রাতে শর্ট সার্কিট, এটা মনে করার কোনো কারণ নেই। এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে। কারণটা কি? আমরা একটা জিনিস একটু মনে রাখবো, প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা, ঘোষণা দিচ্ছে, তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, জনগণকে হুমকি দিচ্ছেন, তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন, তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন। আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট, তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না। এবং এই সরকার, ডক্টর ইউনূসের সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে, তাদের দিক থেকে যৌক্তিক কারণও আছে। ডক্টর ইউনূস শেখ হাসিনা যেমন চাকর বাকরের মতো কাজ করেছেন ভারতে, সেটা করছেন না, তাদের সেটা ভালো লাগছে না। ফলে বাংলাদেশ থেকে যা যা না চাইতেই পাওয়া যেত সেগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ভারতের সমস্যা। সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই, এরা চিরকালই একসাথে ট্যাগড থাকা জিনিস। তো ভারত এবং আওয়ামী লীগ আমি যেটা বলবো, সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। এবং অনেক কিছু আছে যেগুলো আসলে তাদের বিপক্ষে এখন যাচ্ছে। কারণগুলো আমরা যদি একটা একটা করে বলি, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকে, আমি ভারতের মিডিয়াতে দেখলাম তারা একটু অবাকই হয়েছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সরকার চাইলো, তারা মনে করছিল সরকার চাইবে না। এবং সেটার একটা ইঙ্গিত ছিল। ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে, ব্রিটেনের পত্রিকা, ডক্টর ইউনূস বলেছিলেন যে শেখ হাসিনার বিচার শেষ হয়ে তার সাজা হওয়ার পর চাওয়া হবে, কিন্তু না, বিচারিক প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তদন্তের সময়ই তাকে চাওয়া হচ্ছে। এবং ভারতের মিডিয়া এটা ভারতের একটা ডায়লেমা বলে মনে করে। এটা অনিবার্যভাবে ভারত তো বটেই, শেখ হাসিনাকেও তীব্রভাবে নাখোশ করেছে, কোনো সন্দেহ নাই সেটা হয়েছে। বাংলাদেশ সরকার ভারতকে বাইপাস করে নানান রকম রিজিওনাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে, পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ শুরু হয়েছে, বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে, এগুলো তো হচ্ছেই। শুধু সেটা না, শেখ হাসিনাকে বিচার করা হবে, বিচার করে তাকে সম্ভব হলে জেলে পোড়া বা আরও তার যে শাস্তি হবে সেগুলো করতে চাইছে। এবং শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের আরও বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে। এবং আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা তো বটেই, সেখানে থাকা আরও অনেক নেতাকর্মীরা আছে সর্বোচ্চ মাঝারি বিভিন্ন পর্যায়ের, বাংলাদেশের উচিত তাদেরকে চাওয়া। সুতরাং বাংলাদেশ তাদেরকে চাইবে, চাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এগুলো সব কিছু আসলে ভারত পছন্দ করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এবং শুধু সেটা না, দেশের মধ্যেও নানা রকম ইন্টারেস্ট গ্রুপ আছে যারা হ্যাপি না, দেশের সংস্কারের কথা হচ্ছে, অনেকে সেটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন, দেখাচ্ছেন। তাদের ভালো লাগার কথা না বর্তমান সরকার যেভাবে চলছেন, এই সরকার এভাবে চলাটা তাদের কাছে পছন্দ না হবার কারণ আছে। এবং আমাদের একটা জিনিস সামনে যোগ করে রাখতে হবে, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নিতে যাচ্ছেন আর অল্প কিছু দিনের মধ্যে, 20 তারিখ জানুয়ারির। সো এই সময়ের মধ্যে তাদের এক ধরনের ড্রেস রিহার্সাল তারা করবেন এবং ওই সময়ের পরপরই সরকারকে যত রকমভাবে চাপে ফেলা যায় সেই চেষ্টাকে তারা করে থাকবেন। এখন কেউ কেউ বলেন যে সরকারকে তীব্র চাপ প্রয়োগ করেও কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব? উত্তর হচ্ছে শেখ হাসিনা চাইতে পারেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আর পাঠাবে না। শেখ হাসিনা পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছেন, এটা ভারত অনেক আগেই জানতো। আই রিপিট, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারত জানতো। তারা তাদের কিছু বয়ান উন্নয়ন করেছেন, শেখ হাসিনা ওটা করেছেন সেটা করেছেন, এগুলো তাকে ক্ষমতা রাখা যুক্তি দিতে বলতেন, কিন্তু উনি পচে গলে জাস্ট দুর্গন্ধ ছড়াচ্ছেন ওনারা জানতেন। কিন্তু যেহেতু তখন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন,
জানেন, তাই তাকে তারা রেখেছিল, তাদের পারপাস সার্ভ হচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে তারা আবার নতুন করে বাংলাদেশে ঢোকাতে যাবে না। তারা আওয়ামী লীগের আর কেউ বা বাংলাদেশের আর কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে যারা তার পারপাস শেখ হাসিনার মতো 100 ভাগ না হলেও 70-80 ভাগ তারা পূরণ করবেন। তো শেখ হাসিনা আসবে না, কিন্তু এই সরকারকে অস্থির করে যদি ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করা যায়, ভিন্ন কিছু বিএনএসিং, কেউ একটা 11-11 কথা বলছেন, সেটাও ভারত বা শেখ হাসিনা পছন্দ করবেন। কারণ বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচনিত সরকার না হলে এটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার। এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে নিতে হচ্ছে। উনি চাইলে অনেক কিছু করে ফেলতে পারছে না, কিন্তু 11-11 মতো কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা পেট্রোনাইজড, তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে। এটা হবেই হয়তো, কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে। এবং ডক্টর ইউনূস, শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র বিদ্বেষ আছে তার প্রতি। মানে শেখ হাসিনার কপালটাও এরকম, তার পতন তো হয়েছে, তার পতন আরো কয়েক গুণ, পতনের কষ্ট জ্বালা আরো কয়েক গুণ বেড়েছে উনি যখন দেখেছেন তার বলা সেই সুদখোর গরিবের রক্তচোষা, যাকে তিনি পদ্মা ব্রিজ থেকে উপর থেকে দুবার চুবিয়ে তুলতে চেয়েছিলেন, সেই ডক্টর ইউনূস তার স্থান নিয়েছে। মানে এর চেয়ে নাটকীয় কিছু হতে পারে না, যাকে জেলে পাঠিয়ে তিনি তীব্র একটা স্যাডিস্ট সুখ অনুভব করতে চেয়েছিলেন, হয়েছে উল্টোটা। সো ডক্টর ইউনূসের ক্ষমতা থেকে পতন তাকে দারুণভাবে, দুর্দান্তভাবে খুশি করতে পারে। আর দেশের ভেতরে নানা জায়গায় নানা রকম অস্থিরতা তৈরি করে, কিছুদিন আগে সমন্বয়ক বা মুভমেন্টে যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে। অন্তত 1-2 ঘটনা হতে পারে যেগুলো শুধুমাত্র এই কারণেই তাদের উপরে হামলা করে পরিকল্পিতভাবে হত্যাও করা হয়েছে। এবং একই সাথে এখন এই ধরনের আগুন, আরও বিভিন্ন রকম অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হতে পারে। সেই অ্যানার্কিগুলো তার দেশে থাকা, মানে বাংলাদেশে থাকা তার লোকজনকে কিছুটা হলেও সাহস যোগাতে পারে। এই সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা চ্যালেঞ্জিং অবস্থার দিকে যাচ্ছি। আমি যোগ করবো, আবারও আজ সকালে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, প্রশাসনের আমলারা যেভাবে আচরণ করছেন এটাকেও ধর্তব্যের মধ্যে নিতে হবে। এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রকাশ্যে তারা তাদের চাকুরি বিধি ভঙ্গ করে, আইন ভঙ্গ করে এই ধরনের কাজ করছেন। সবকিছু যদি একত্র করি তাহলে আমরা সামনে একটা অস্থির সময় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। এমনিতেই প্রশাসনের কারণে সরকারের কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছিল না, এতে কোনো সন্দেহ নেই। আমাদের পরিচিত লোকজন যারা আছেন, এই সরকারের মধ্যে যারা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের কারণেই, প্রশাসনের কারণেই সরকার স্পিড পাচ্ছে না, সে তার যে গতিতে কাজ করতে চাইছে সেটা করতে পারছে না। তার সাথে এখন আরো নানান রকম কিছু যুক্ত হবে। এগুলো প্রত্যেকটা এই সরকারের উপরে চাপ তৈরি করবে। পূর্ণ আওয়ামী লীগের ফেসিবাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে মনে হচ্ছে, কারণ ফেসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার প্রতাত্তারা এখনো বাংলাদেশে বিচরণ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকের বাংলাদেশে ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল, এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা, সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া, তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন। সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যে এই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর, এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাইরে। সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এই আগুনটা দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়, নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করেই, যাতে করে সেখানের সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, টাকা পয়সা লোপাট করেছে, সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায়, সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত। দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে, এই সরকারকে নিয়ে বিষোদ্গার করেই যাচ্ছে। তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদগ্রস্ত করার মানেই হচ্ছে আমার দেশের আগামী দিনের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ব্যাহত করা। সেই কারণে এই ফ্যাসিবাদী চক্রটি এখনো উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে, ভোর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিবানোর জন্য এসেছে, তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকস কর্মীকে, যিনি একজন দেশপ্রেমিক, যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে পিষে তারপরে হত্যা করা হয়েছে। তার মানে এই সবকিছু শেখ হাসিনার চক্রান্তে, সবকিছু আওয়ামী লীগের চক্রান্তে। আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি, বাংলাদেশের এই শেখ হাসিনার প্রতাত্তাদেরকে নিয়ে, ষড়যন্ত্রবাজদের নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না। সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফ্যাসিবাদের এই পতনের পরে 5 তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে, দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দোসরদের বিরোধিতা করে, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই। বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা, তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায়। তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে। তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে, 0 পয়েন্টে ষড়যন্ত্র করেছে। গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ইতিমধ্যেই জানেন
দেখেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশের যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে, এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সবকিছুতে শেখ হাসিনা, আওয়ামী লীগের দোসররা জড়িত। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, গ্রেপ্তার দাবি করছি। বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি। আর আমি এই সরকারকে আহ্বান করব, যদি আজকের এই ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয়, তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে, যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে, যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না, তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে। তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন। না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে। এটা কখনোই কল্পনা করা যায় না। আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমানের এই ফ্যাসিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যদি অপমান করতে পারে, এই সরকারকে অপমান করতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে। সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে। আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব, যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহনা বন্ধ করুন, পীড়িত করা বন্ধ করুন। আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না, থাকবে না, থাকবে। আমি ডক্টর ফয়জুল হক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিদেশ থেকে দীর্ঘ 6 বছর পর্যন্ত লড়াই করেছি। 7 বছরে দেশে আসতে পারিনি। 16 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার ছিলাম। আমি অনলাইনে আপনারা বিভিন্ন সময় দেখেছেন, আমার বক্তব্য শুনেছেন। স্বাধীনতার পরে মানে দ্বিতীয় যে বিজয় হয়েছে 5ই আগস্টের পরে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পেরেছি। এই যে তদন্ত কমিটির ব্যাপারটা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, তদন্ত কমিটি আপনি কি সেখানে কতটুকু প্রত্যাশা করেন বা দেশবাসী কি আসলে তদন্ত সঠিক পাবে কিনা? বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে, সেটা আওয়ামী লীগের আমল হোক, বিএনপির আমল হোক, জামাতের আমল হোক, আর এই তত্ত্বাবধায়কের আমল হোক, সবাই একটা জিনিস বলে, তদন্ত হবে। এই তদন্ত দিয়ে কোনো কিছু কাজ হবে না। সবার আগে যে কাজটা করতে হবে, আওয়ামী লীগের দোসরদেরকে নির্মূল করতে হবে। আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ, আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না, সাপ আপনাকে আদর করবে। এই চিন্তা করা মোটেও সম্ভব নয়। বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে। অতএব দেশপ্রেমিক যারা, ওই লোকটা বিএনপি করে না, জামাত করে না, হেফাজত করে না, চরমনাই করে না, গণ অধিকার করে না, এই যে ছাত্র আন্দোলন করে, ওইটা দেখার বিষয় নয়। আওয়ামী বিরোধী যারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, চাকরি দিতে হবে। তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন, দেশ পাবেন, না হয় পাবেন না। একটা প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন, আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে। সেটা শুধু সচিবালয় নয়, সচিবালয়ের সামনে, সচিবালয়ের পিছনে, এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও 1-2 জন আওয়ামী লীগের দোসর থাকতেই পারে। অতএব আওয়ামী লীগের দোসরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। সেটা করতে দেওয়া উচিত নয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। তো আপনার কাছে কি মনে হয়, সচিবালয়ে এত রাত্রে আগুন ধরানো হলো, এর পিছনে আসলে দায়ী কারা? আওয়ামী লীগ কি আসলে দায়ী, নাকি আওয়ামী লীগকে ফাঁসানো হচ্ছে, নাকি অন্য কোনোভাবে আগুন ধরেছে? যেটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সকলে দায়ী করছে, সেটা হলো আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে এই নথিপত্র, প্রমাণাদি, সব কাগজপত্র পুড়িয়ে দেওয়ার জন্যই সচিবালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ আপনারা শুনেছেন। তো কী মনে হয় এবার আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, নিউজ, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।